স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ঈদের পর শুরু হওয়া জ্বালানি তেলের সংকট আজও অব্যাহত রয়েছে। ঢাকায় এখনও সব পাম্প পুরোপুরি চালু হয়নি। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী নূর আলম। নূর, আপনি কোন পাম্পে আছেন, সেখানকার চিত্র কেমন দেখছেন, আমাদের সার্বিক অবস্থা জানান। হ্যাঁ আসিফ, আপনি জানেন যে পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী আজকে সরকারি ছুটির দিন এবং সেক্ষেত্রে রাজধানীর যে চিত্র সেটা একেবারেই আসলে সেই পুরনো রূপে কিন্তু ফিরতে শুরু করেছে। তবে আপনি জানেন যে তেলের যে সংকট, সেই সংকট কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে রাজধানী সহ সারা দেশেই চলছে। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে রয়েছি যে মহাখালী যে তসিফা তেল পাম্প সেখানেই রয়েছে। অথবা আমি সকাল থেকে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি তেলের পাম্পে আমি ঘুরেছি। আসলে সেখানকার যদি সার্বিক যে পরিস্থিতি বা চিত্র যদি আপনাকে একটু বলতে চাই, যে প্রতিটি তেলের পাম্প যে তারা রয়েছে আসলে সেখানে কিন্তু তেল দিচ্ছে না, অর্থাৎ তেলের বন্ধ। তবে আমরা এখানে এসে যে তেলের পাম্পটিতে রয়েছে সেখানে কিন্তু আসলে তেল দিচ্ছে, তবে সেটা রেশনিং পদ্ধতি, অর্থাৎ সরকার কিন্তু বলেছে যে যেহেতু রেশনিং পদ্ধতির মাধ্যমেই কিন্তু আসলে প্রতিটি যানবাহন তেল নিচ্ছে এখান থেকে। এবং এতে করে আমরা একবার দেখেছি যে যারা এখানে বিভিন্ন অ্যাপস ভিত্তিক যারা চালক রয়েছে তাদেরকে অ্যাপস দেখিয়ে যে হুন্ডার ক্ষেত্রে অর্থাৎ মোটর যানের ক্ষেত্রে এখানে 500 টাকা দিচ্ছে তেল, এবং সর্বোচ্চ সেখান থেকে যদি কেরো অতিরিক্ত প্রয়োজন হয় সেই তেল দিচ্ছে। অর্থাৎ রেশনিং পদ্ধতির যে তেল দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখনও চলমান রয়েছে। তবে রাজধানীর অনেক পাম্পেও কিন্তু তেল সংকট থাকার কারণে তারা বলছে যে তাদের যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু ডিপোগুলো থেকে তেল দিচ্ছে না। তবে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে গাড়ির যে দীর্ঘ লাইন, অর্থাৎ সারি মোটরসাইকেল, বিশেষ করে যেহেতু জানেন যে রাজধানীতে মোটরসাইকেলগুলো যেহেতু উবার সহ বিভিন্ন কয়েকটি অ্যাপসের মাধ্যমে যাত্রী পরিবহন করে থাকে, মূলত সেই যানবাহনগুলোই কিন্তু তেল নেওয়ার জন্য আছে। তবে আমরা এখানে যারা ক্রেতা বা তেল নিচ্ছে, যারা ভোক্তা, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে আসলে দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা লাইন অপেক্ষা করি তাদের যে কাঙ্ক্ষিত যে তাদের যে প্রয়োজন মতো যে তেল তারা কিন্তু সেটা পাচ্ছে। তবে সেক্ষেত্রে আমরা এখানে যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তবে সেই সংকট তারা বলছে যে যেহেতু তাদেরকে পরিমাণ মতো তেল দিচ্ছে সেই অনুযায়ী তারা যেন প্রতিটি যানবাহন যেন তেল পায় সেই ব্যবস্থাও কিন্তু তারা নিচ্ছেন। আসিফ, এই ছিল আমার কাছ থেকে আজ যে তেলের যেই খবর তার সর্বশেষ। জি, মহাখালী থেকে ছিলেন নূর আলম। নূর আলম, আপনাকে ধন্যবাদ। 2007 সালে 1/11 সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ। সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান জানান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই বাছাই চলছে এবং যে কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া ফেনীতে দায়ের করা বৈষম্য বিরোধী একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজই তাকে আদালতে তোলা হতে পারে। মাসুদ উদ্দিন চৌধুরী 2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসির দায়িত্ব ছিলেন। 1/11 পট পরিবর্তনের অন্যতম কুশীলব বলা হয় তাকে। 2008 সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার 3 দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। এছাড়া জাতীয় পার্টির মনোনয়নে 2 দফায় 2018 ও 2024 সালের নির্বাচনে ফেনী 3 আসনের সংসদ সদস্য ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গড়তে নাগরিক সেবা অ্যাপস চালু করেছে জামায়াত ইসলামী। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী সরাসরি তাদের সমস্যা জানাতে পারবেন এবং জামায়াত এসব সমস্যা সমাধানের চেষ্টা করবে বলে জানান দলটির নেতারা। 196.22 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 54টি ওয়ার্ডের মাধ্যমে নাগরিক সেবা দিয়ে যাচ্ছে এই সিটি। 2022 সালের সর্বশেষ জনশুমারি অনুযায়ী এই সিটির জনসংখ্যা 59,79,537 জন প্রতি বর্গ কিলোমিটারে, যার জনসংখ্যার ঘনত্ব দাঁড়ায় 30,531 জন।
বিশাল এই জনসংখ্যার নগরীতে নানা সময় ক্ষমতার পালাবদল হলেও এখনও জলাবদ্ধতা ও মশার উপদ্রব, অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও নগর প্রশাসনের নাগরিক সেবার মান নিয়ে অসন্তুষ্ট ভোটাররা। 2-3 মাস যাবত এমন মশার আগে জীবনে কোনোদিন মশারি টানাই নেই। আমরা কেন আজকে এত সাফার? আমার তো ট্যাক্স নিচ্ছে, পয়সা নিচ্ছে, সব কিছু দিচ্ছে। তবে এবার সরকারের পাশাপাশি প্রথম কোনো বিরোধী দল হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক সমস্যার সমাধানে নাগরিক সেবা অ্যাপস চালু করল জামায়াত ইসলামী। এর মাধ্যমে নগরবাসী তাদের সমস্যা সরাসরি জানাতে পারবেন। তারা যদি আমাদেরকে টাইম টু টাইম আমাদেরকে জানায় তাদের সমস্যাগুলো, তাহলে সহজে আমরা ভিজিট করতে পারবো এবং সমাধান দিতে পারবো। যতটা পারি আমরা দিব সামর্থ্যের মধ্যে, আর যেটা আমরা পারবো না এটা সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করব। এই হলো আমাদের অ্যাপ তৈরির মূল উদ্দেশ্য এবং এটা আমরা সাড়া পাচ্ছি ভালোই। আমরা মনে করি যে বলার সাথে সাথে নিজে করেও দেখানো দরকার, এক্সাম্পল সেট করা দরকার। এই জন্য আমরা রাস্তার বাঙ্গন রোধে, ফ্লাইওভারের বাঙ্গন রোধে আমরা কাজ করেছি। মশক নিধনে আমরা কন্টিনিউয়াস চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, দায়বদ্ধতা থেকে সরকারের সহযোগী হিসেবে একটি মডেল সিটি কর্পোরেশন নির্মাণে অংশীদারি হতে চায় জামায়াত। আসলে সরকারের উপরে আর সিটি কর্পোরেশনের প্রশাসকের উপরে ভর করে বসে থাকলে নাগরিক সমস্যার সমাধান হবে না। এই নগরের আমরাও নাগরিক। মশা নিধনের জন্য যে টাকা লাগে, ওনারা বলুক যে আমরা সরকারিভাবে পারছি না, কেউ আগেই আসেন। আমরা এই ফান্ডও দিতে রাজি আছি, অ্যাজ ওয়েল এজ আমরা স্বেচ্ছাসেবক দিয়েও সাহায্য করতে রাজি আছি। তবুও নগরীর জনগণকে একটু স্বস্তি দেওয়া হোক। এর মধ্যে চালু হওয়া নাগরিক সেবা অ্যাপসে এখন পর্যন্ত সমস্যা জমা পড়েছে 146টি, যার মধ্যে সমাধান হয়েছে 24টির। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ক্ষতিকর তামাক চাষে ঝুঁকছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কৃষকেরা। কোম্পানিগুলোর বিভিন্ন সুযোগ সুবিধা আর চমকপ্রদ প্রস্তাবে ঋণের জালে বন্দী হয়ে তামাক চাষ করছেন তারা। কৃষি বিভাগ বলছে, কৃষকদের নিরুৎসাহিত করার পাশাপাশি বিকল্প ফসল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কৃষি জমিতে তামাক চাষ করছেন কৃষকরা। ক্ষতিকর জেনেও অধিক লাভের আশায় তারা চাষ করছেন তামাক। কৃষকরা জানান, ধান সহ অন্যান্য ফসল চাষে তাদের ঋণ করতে হয়, কিন্তু এরপরও তারা ন্যায্য মূল্য পায় না, তাই বাধ্য হয়ে তামাক চাষ করছেন। বীজ বপন থেকে শুরু করে 6 মাসের মানে শেষ করা পর্যন্ত আমাদের বিভিন্ন দফায় দফায় আর্থিকভাবে বিভিন্ন সার, বিভিন্ন কীটনাশক, যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা আধুনিক পদ্ধতিতে। আর অন্যান্য চাষের চাইতে এই চাষ কি লাভজনক, সেজন্য আমরা তামাক চাষ করতে আগ্রহী। অন্য খেতে করলে আর তো লোন লইয়ের খেতে করা করেন, ইয়ার আইবা করলে আর তো আগের লোন দিতে লাগে, এত আর আইবা গরিব বেশি। তামাক চাষে একদিকে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে কৃষকদের শরীরে বাসা বাঁধে নানা ধরনের রোগ। কৃষি বিভাগ বলছে, কোম্পানিগুলোর প্রলোভনে কৃষকরা তামাক চাষ করছে। নিরুৎসাহিত করার পাশাপাশি বিকল্প ফসল চাষের গুরুত্ব তুলে ট্রেনিং করানোর কথা জানান এই কর্মকর্তা। তামাক চাষ আলটিমেটলি যে জমির ক্ষতি করে, সেই ক্ষতির কারণগুলো তাদেরকে বুঝিয়ে, পরিবেশগত দিকটা বুঝিয়ে তাদেরকে আমরা তামাক চাষ থেকে বের করে নিয়ে এসে ধান চাষে এবং উচ্চ মূল্যের ফসল চাষগুলো যেগুলো আছে সেগুলোতে উৎসাহিত করছে কৃষকদের। চলতি মৌসুমে 13 হেক্টর জমিতে তামাকের চাষাবাদ হয়েছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। ছেলেদের সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বিকেল 4:45টায় বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে পাকিস্তান দলকে অতিথি বললে ভুল হবে না। এই নিয়ে দ্বিতীয়বার খেলছে তারা। এই ছিল দীপ্ত সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।